হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 9 অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2015 সালের 1 নাম্বার অঙ্ক। তোমরা তোমাদের বই থেকে এই অঙ্কটি বের করে আমার সাথে সাথে সলিউশনটা করতে পারো। আসো প্রথমে দেখি চট্টগ্রাম বোর্ড 2015-তে যে প্রশ্নটি এসছে 1 নম্বরে, সেই প্রশ্নটা কিরকম ছিল। এখানে র্যামিল দেয়া আছে, র্যামিলের পাশাপাশি সমন্বয় দেয়া আছে অ্যাজ ইউজুয়াল। আমরা জানি এই 9 অধ্যায় থেকে দুটি প্রশ্ন পরীক্ষা আসবে এবং এই অধ্যায়টি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে 10 করে 20 নাম্বার, যেটা তোমার কম্পালসরি অ্যান্সার করতে হবে উইদাউট এনি অপশন। কোনো অপশন থাকবে না, দুইটা থাকবে, দুইটাই অ্যান্সার করতে হবে। দুটোতে 10 করে 20 নাম্বার। তো আসো আমরা দেখি এই প্রশ্নটা কি কি চাওয়া হয়েছে। প্রশ্ন, এই প্রশ্নের যে র্যামিলটা দেওয়া আছে, এই র্যামিল আইটেমগুলো আমরা একটু দেখে নিব। সেই সাথে অন্যান্য তথ্যাবলী, অর্থাৎ যেখানে আমরা জানি যে সমন্বয় দেওয়া থাকে র্যামিলের সাথে, সেই সমন্বয়গুলো আমরা একটু দেখবো। এখানে 5টা সমন্বয় দেওয়া আছে। সমন্বয়গুলো আমি একটু পড়ছি তোমাদের সুবিধার্থে, তোমরা বই একটু দেখে নিতে পারো। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি 10,000 টাকা। সাপ্লাইজ মজুদ রয়েছে 3,000 টাকা। প্রতি মাসে বীমা খরচ অতিক্রান্ত হয়েছে 500 টাকা। অনুপার্জিত আয় অর্জিত হয়েছে 10,000 টাকা। আর 5 নম্বর সমন্বয় ছিল আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করুন। তাহলে আমাদের সমন্বয় হচ্ছে টোটাল 5টা সমন্বয়। আর করণীয়গুলো আমরা দেখি এখানে কি কি প্রশ্নে চাওয়া হয়েছে। ক নাম্বার, তোমরা জানো যে এখানে 2 নাম্বারের জন্য বা 2 মার্কসের জন্য এই প্রশ্নটা আসে। কতে বলা হয়েছে যে মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ নির্ণয় করো। আর খ নাম্বার বলা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এরপর বলা আছে প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের এই 3টা প্রশ্ন 2, 4, 4 মোট 10 নম্বরের এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সলভ করব। আসো দেখি ক নাম্বার প্রশ্নের অ্যান্সার করি আমরা। যেহেতু 2 মার্কসের জন্য আসে, আমরা জাস্ট যা চাওয়া হয়েছে সেটা অ্যান্সার করব। এখানে বলা আছে মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু দেখবো যে রামিল যেটা আছে আমাদের, এই রামিলে মূলধন এবং উত্তোলনের পরিমাণটা কত দেওয়া আছে। মূলধনের পরিমাণ দেওয়া আছে এখানে 54,000, আর সেই সাথে দেখো নিচে দেওয়া আছে উত্তোলনের পরিমাণ 3,000 টাকা। আমরা প্রথমে মূলধনের সুদটা একটু নির্ণয় করি। মূলধনের সুদ, মূলধনের সুদ 54,000 টাকার উপর 10%। প্রশ্ন যেহেতু দেওয়া আছে 10%, আমরা 10% হারে ধরবো। 54,000 ইন্টু 10%, তোমার ক্যালকুলেশনটা দেখাতে পার, দেখালে ভালো। 5,400 টাকা। আমরা এটা যেহেতু যোগ করতে বলেনি, আমরা আলাদা রাখবো ফিগার দুটো। এরপরে নেক্সট প্রশ্ন ছিল উত্তোলনের উপর 10% হারে সুদ। উত্তোলনের উপর 10% আমরা সুদ ধরবো। উত্তোলনের সুদ, এখানে একটা খেয়াল রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে উত্তোলনের পাশে তারিখ দেওয়া আছে। তার মানে মালিক এই 1/4/2014 তারিখে উত্তোলন করেছে। অঙ্কটা আমাদের 31 ডিসেম্বর 2014। তার মানে 1/4 অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত টোটাল 9 মাসের সুদ ধরবো আমরা। 9 মাসের সুদ কিভাবে ধরবো? 3,000 ইন্টু 10%, তাহলে হলো 1 বছরের সুদ, ইন্টু 1 বছরের সুদকে আমরা 12 দিয়ে ভাগ করব। রাইট, 12 দিয়ে ভাগ করলে কয় মাসে? 1 মাসের সুদ হবে। আর 1 মাসের সুদকে আমরা 9 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 9 মাসের সুদ। তাহলে 3,000 টাকা 10%, 300 টাকা, 12 দিয়ে ভাগ করলে আসবে 25 টাকা। এরপর 9 দিয়ে গুণ করলে আসবে 225 টাকা। এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের সলিউশন। এখন আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে। খ নম্বরে বলা আছে 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ, অর্থাৎ আমাদেরকে আয় বিবরণী করতে বলা আছে। আমি একটু মুছে নিচ্ছি।
আয় বিবরণের জন্য সাধারণত আমরা 3টা টাকার কলাম করি। আমরা জানি যে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বললে আমরা সবসময় আয় বিবরণের মাধ্যমে করব। যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান, সাধারণত আমরা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী আমরা করি। তো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী করতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এক, যে এখানে আয় কি কি আছে সবগুলো আয় আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। সেকেন্ড হচ্ছে ব্যয় কি কি দেওয়া আছে। তো আমরা আয় এবং ব্যয় এটা আমরা দুই জায়গায় দেখতে পাই। সেটা হচ্ছে এক, রেওয়া মিলে থাকতে পারে, আর রেওয়া মিলের পাশাপাশি সমন্বয় দেওয়া থাকতে পারে। আমরা একটু দেখি রেওয়া মিলে আয় দেওয়া আছে একটা, সেটা হচ্ছে সেবা আয়। সেবা আয় হচ্ছে ৭৫,০০০ টাকা। আমি একটু লিখছি আয় সমূহ। আয় সমূহ সেবা আয় দেওয়া আছে ৭৫,০০০। এখানে যদি কোনো সমন্বয় না থাকে আমরা আইটেমটা সরাসরি বাইরে লিখব, আর যদি কোনো সমন্বয় থাকে তাহলে আমরা এক কলাম ভিতরে লিখব। সেখানে দেওয়া আছে ৭৫,০০০ টাকা। তো এই সেবায়ের সাথে দেখবো আমরা সমন্বয় যে দুটো ছিল সেই সমন্বয় দুটো কিভাবে আমরা লিখবো। এক, মন দিয়ে প্রশ্নটা একটু দেখো। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, অর্থাৎ আমি সেবা দিয়েছি, টাকা পাবো, কিন্তু এখনো পাইনি। তো এটাকে আমরা বলি অনাদায়ী সেবা আয়, অর্থাৎ এই আয়ের টাকাটা আমাদের এখনো পাওয়া যায়নি। তো আমরা যেহেতু চলতি বছরে এই সেবাটা আমরা দিয়েছি, চলতি বছরের আয়ের সাথে এটা যুক্ত হবে। আমরা এখন এই টাকাটা যোগ করে দিব। তাহলে সেবা আয় হচ্ছে আমাদের ৭৫,০০০ টাকা, প্লাস এর পাশাপাশি এই বছরে আরো সেবা দেওয়া আছে ১০,০০০ টাকা, যা এই সেবা আয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়নি, সেটা আমরা এখন এখানে অন্তর্ভুক্ত করব। এটাকে আমরা লিখব অনাদায়ী সেবা আয়। অনাদায়ী সেবা আয় হচ্ছে কত? ১০,০০০। তাহলে আমাদের হলো মোট ৮৫,০০০, প্লাস আরেকটা সমন্বয় আছে, আমরা একটু দেখে নিই যে অনুপার্জিত আয় অর্জিত আছে। আগে আমাদের অনুপার্জিত ছিল, অর্থাৎ আমরা সেবা দেওয়ার আগে আমরা টাকা নিয়ে নিয়েছি, যেটা আমাদের জন্য দায়। তো আমরা এই দায় যেটা আমাদের অনুপার্জিত ছিল সেই দায় থেকে অর্জিত হয়েছে, অর্থাৎ অনুপার্জিত আয়টা এখন উপার্জিত হয়েছে, অর্থাৎ দায়টা আমাদের এখন আয়ে রূপান্তরিত হয়েছে। তাই আমরা আয়ের সাথে এটা আমরা এখন যোগ করে নিব। তো উপার্জিত সেবা আয় অথবা অনুপার্জিত সেবা আয় উপার্জিত হয়েছে ১০,০০০, মোট ৯৫,০০০। এই হচ্ছে আমাদের মোট আয়। এরপর আমরা দেখব মোট ব্যয়গুলো কি কি। মোট ব্যয় কি কি? তো আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা জানি যে আমাদের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ আমরা বের করতে পারবো। তো আমরা দেখি ব্যয় সমূহ কি কি ব্যয় আমাদের প্রশ্নে দেয়া আছে। তো ব্যয় আমরা দেখতে পাচ্ছি রামিলে আছে বেতন খরচ, তার নিচে আছে উপযোজন খরচ দুটো, আর নিচে দেয়া আছে রামিলের নিচের দিকে ভাড়া খরচ। সরাসরি দেখা যাচ্ছে আমাদের 3টা খরচ এখানে রামিলে দেওয়া আছে। এর পাশাপাশি 10% পদেয় নোট, যেটা সরাসরি খরচ বলে দেওয়া নেই, বাট আমরা জানি যে কোনো দায়ের সাথে কোনো সম্পদের সাথে পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা ওই পার্সেন্টেজটা অর্থাৎ সুদটা আমরা হিসাব করে নিব। তো এই পদেয় নোটের সাথে 10% সুদ দেওয়া আছে। তো পদেয় নোটের উপর 10% সুদটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো এরপর আমরা দেখব যে রামিলের আইটেমগুলোর পাশাপাশি সমন্বয়ে কোনো খরচ আছে কিনা। যেমন এখানে 2 নম্বরে সাপ্লাইজ খরচ আছে, 3 নম্বরে আছে বীমা খরচ, 5 নম্বরে আছে অপচয় খরচ। তো আমরা এই বাকি 3টা খরচ এগুলোকে আমরা এখানে নিয়ে আসব। প্রথম আমরা রামিলে আসি। রামিলে প্রথমে যে আছে বেতন খরচ, যার সাথে কোনো সমন্বয় আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা বেতন খরচ পুরোটাই লিখব। বেতন খরচ যেহেতু সমন্বয় নেই, ব্যয় সমূহ যেটাতে সমন্বয় থাকবে না সেটা আমরা সবসময় এখানে লিখব। সেকেন্ড
কলামে, আর যদি কোনো সমন্বয় থাকে তার জন্য আমরা ভিতরে আরেকটা ইনার কলাম করেছি, আমরা সেখানে এটা বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি বেতন খরচ দেওয়া আছে 20,000, যেহেতু কোনো সমন্বয় দেওয়া নেই আমরা এখানে লিখব বেতন খরচের পর দেওয়া আছে উপযোজন খরচ, এটা দেওয়া আছে 7,000। এরপর দেওয়া আছে ভাড়া খরচ, ভাড়া খরচ দেওয়া আছে 12,000। আর 10% পদে নোট, এই 10% পদে নোট থেকে সুদটা আমরা নিয়ে আসবো। তো পার্সেন্টেজটা না লিখলেও চলবে, আমরা লিখবো পদীয় নোটের সুদ। পদীয় নোটের সুদ তো 12,000 টাকার 10%, অর্থাৎ 1200 টাকা আমরা এখানে নিয়ে আসব। তাহলে আমাদের যে গ্রামীণ অংশে যে 4টা খরচ দেওয়া ছিল সেই খরচগুলো আমরা নিয়ে এসেছি। একটা হচ্ছে বেতন খরচ, উপযোজন খরচ, ভাড়া খরচ, আর একটা হচ্ছে পদেয় নোটে সুদ, এটাও খরচ আমরা এখানে নিয়ে আসলাম। তো পরিচালনা ও পরিচালন ব্যয় এখানে আলাদা করে দেখানোর দরকার নেই, এক ধাপ 20টা বিবরণী, আমরা জাস্ট 4টা খরচ এখানে আমরা নিয়ে আসলাম। এরপর দেখবো সমন্বয়ে কি কি খরচ দেওয়া আছে। সমন্বয় দেওয়া আছে সাপ্লাইজ মজুদ রয়েছে 3,000 টাকা। একটু খেয়াল করো, প্রশ্নের উপরে অংশে অর্থাৎ রেয়ামিলে 6,000 টাকা আমাদের সাপ্লাইজ দেওয়া ছিল, অর্থাৎ এই সাপ্লাইজ 6,000 টাকা থেকে আমাদের বছর শেষে আর রয়েছে মজুদ 3,000। তো বাকিটা কোথায় গেল? বাকিটা আমরা খরচ করেছি, 6,000 থেকে 3,000 আছে, তার মানে বাকি 3,000 আমাদের খরচ। তো আমরা খরচটা আমরা এখানে নিয়ে আসবো। আমরা চাইলে সমন্বয় এখানে করতে পারি, অথবা ব্র্যাকেটেও দেখাতে পারি যে 6,000 মাইনাস 3,000, সরাসরি এখানে 3,000 টাকা। তো আমি যেহেতু সাপ্লাইজ খরচ লিখেছি, তা আমি সমন্বয়টা আর এখানে বাইরে না লিখে ভিতরে করে ফেলছি। 6,000 আমার সাপ্লাই ছিল বছরের শুরুতে, আর 6,000 থেকে 3,000 টাকা আমার শেষে আছে, বাকি 3,000 টাকা আমার খরচ হয়েছে। তো 6,000 থেকে 3,000 আছে, তার মানে বাকি 3,000 খরচ হয়েছে, আমি খরচটাই শুধুমাত্র এখানে নিয়ে আসবো। আমি আবার বলছি, সাপ্লাইজ বছরের শুরুতে ছিল আমার 6,000, আর শেষে আছে ব্যবহারের পর 3,000, তার মানে বাকি 3,000 টাকার সাপ্লাইজ আমি খরচ করেছি। খরচটা আমরা নিয়ে আসলাম এখানে। এরপরে বলা আছে যে বীমা খরচ প্রতি মাসে অতিক্রান্ত হয়েছে 500 টাকা। তাহলে আমরা জানি নরমালি কোনো কিছু বলা না থাকলে 1 বছরের জন্য আমরা হিসাবকালকে ধরবো। তো 1 বছরের জন্য খরচ হবে প্রতি মাসে 500 হলে 1 বছরে 5 12 60, অর্থাৎ 6,000 টাকা। তো এই টাকাটাকে আমরা নিয়ে আসবো বীমা খরচ হিসেবে। আমরা লিখবো বীমা খরচ, আমি একটু দেখাতে পারি, 500 ইন্টু 12, প্রতি মাসে 500, তাহলে 12 মাসে 6,000 টাকা বীমা খরচ। তাহলে আমাদের 1 2 3 4 5 6টা খরচ পেলাম। আর আছে কিনা দেখি, হ্যাঁ আরেকটা খরচ দেওয়া আছে, সেটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নে যে আসবাবপত্রের উপর 10% হারে অবচয়। খুবই সহজ, যেহেতু এখানে আমাদের শুধু একটাই অবচয় আছে, আমরা আসবাবপত্র একটু দেখবো। আসবাবপত্রের পরিমাণ হচ্ছে 7,000 টাকা, তাহলে 70,000। এই 70,000 টাকার উপর 10% অবচয়, তাহলে অবচয় খরচ 70,000 ইন্টু 10%, 7,000। আশা করি আমাদের আর কোনো খরচ বাকি নেই। বেতন খরচ আমরা লিখেছি, উপযোজন খরচ লিখেছি, পদোন্নতির সুদ লিখেছি, ভাড়া খরচ লিখেছি, সমন্বয় ছিল 2 নম্বরে খরচ, সেটা আমরা লিখেছি, 3 নম্বরে ছিল সেটা লিখেছি, 5 নম্বরে ছিল সেটাও লিখেছি। এই 60টা আইটেম আমরা এখন এগুলো যোগ করব। 10,000, 30,000, 42,000, 48,000, 7,000, 55,000, 56,200 টাকা। তাহলে
এই 95,000 থেকে 56,200 টাকা ছিল আমাদের খরচ। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় আমরা বাদ দিব। মোট আয় হচ্ছে আমাদের 95,000 আর মোট ব্যয় হচ্ছে 56,200 টাকা। বাদ দিলে থাকবে 38,800 টাকা। এখন আমরা করব গ নম্বর প্রশ্ন সলিউশন। গ নম্বর প্রশ্নে বলা আছে যে প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রতিষ্ঠানের চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। ব্যালেন্স শিটের একটা পার্ট আমাদের করতে বলেছে, সেটা হচ্ছে সম্পদের মধ্যে চলতি সম্পদ আর দায়ের দিক থেকে শুধুমাত্র চলতি দায়। তো চলতি সম্পদ এবং চলতি দায় বের করতে হলে আমাদেরকে সেম আগের মতো রামিল পুরোটা এবং সেই সাথে সমন্বয়গুলো আমাদেরকে দেখতে হবে। তো আমরা একটু দেখি যে প্রশ্নে চলতি সম্পদ কি কি দেওয়া আছে। তো চলতি সম্পদ আমরা একটু লিখি। 10 নম্বর প্রশ্ন সলিউশন। চলতি সম্পদ রামে দেওয়া আছে অগ্রিম বীমা, সাপ্লাইজ, প্রাপ্য হিসাব এবং নগদ তহবিল। এই চারটি চলতি সম্পদের সাথে সমন্বয়ে আমাদের আরেকটি চলতি সম্পদ দেওয়া আছে, সেটা হচ্ছে সেবা প্রদান করা আছে কিন্তু বিল পাওয়া যায়নি। টোটাল এই 5টা চলতি সম্পদ আমরা লিখব, তবে সমন্বয় করে। তো আমরা একটু দেখি যে প্রথমে কি কি দেওয়া আছে। রামিলে দেওয়া আছে আমাদের অগ্রিম বীমা, আমরা লিখছি অগ্রিম বীমা। তাহলে আমাদের প্রথম চলতি সম্পদের নাম হচ্ছে অগ্রিম বীমা, আমরা এখানে পেয়েছি। তো অগ্রিম বীমা দেওয়া আছে 8,000, বাট আমরা এই অগ্রিম বীমা থেকে যে অংশটা খরচ হয়েছে প্রশ্নের রামিলের নিচে সমন্বয়ে দেওয়া আছে প্রতি মাসে বীমা খরচ অতিক্রান্ত হয়েছে 500, অর্থাৎ এক বছরে অগ্রিম বীমা হয়েছে, অগ্রিম বীমা থেকে খরচ হয়েছে 6,000 টাকা। 5 12 60 6,000। আমরা চাইলে এখানেও ক্যালকুলেশন করে দেখাতে পারি, অথবা সরাসরি আমরা 8,000 মাইনাস 6,000 এভাবে দেখাতে পারি। তো আমাদের থাকে আর 2,000 টাকা। তাহলে অগ্রিম বীমা হচ্ছে 8,000 রামিলে ছিল, তা থেকে আমাদের খরচ হয়েছে 6,000, বা মেয়াদ উত্তীর্ণ, অনেক সময় অগ্রিম বীমার পরে দেওয়া থাকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিংবা বলে দেওয়া থাকে খরচ হয়েছে। তো অগ্রিম বীমা 8,000, তা থেকে খরচ হয়েছে আমাদের 6,000, তা আমাদের থাকে আর 2,000। এরপরে রামিলে আরেকটা চলতি সম্পদ দেওয়া আছে, সেটা হচ্ছে সাপ্লাইজ। চলতি সম্পদ সাপ্লাইজ দেওয়া আছে, আমরা সাপ্লাইজ লিখব। সাপ্লাইজ দেওয়া আছে প্রশ্নে রামিলে 6,000। তো আমরা দেখবো এটার সাথে কোনো সমন্বয় আছে কিনা, যেহেতু আমরা অলরেডি প্রথমে পড়ে একবার প্রশ্নটা পড়ে নিয়েছি যে এই সাপ্লাইজ উপরে যে সমন্বয় রামিলে যে অসমন্বিত সাপ্লাইজ দেওয়া আছে তার সাথে সমন্বয় দেওয়া আছে। সমন্বয় হচ্ছে সাপ্লাইজ মজুদ রয়েছে 3,000 টাকা। সাপ্লাইজ ছিল আমার 6,000, এখন সাপ্লাইজ মজুদ আছে 3,000, তার মানে বাকি 3,000 টাকা আমার খরচ হয়েছে। তো খরচটা আমরা বাদ দিয়ে যেটা অব্যবহৃত রয়েছে বা যেটা আনইউজড রয়েছে সেই আনইউজড অংশটা আমরা এখানে লিখব। সাপ্লাইজ আমরা 6,000 লিখব না, 3,000 খরচ বাদ দিয়ে যেটা অব্যবহৃত রয়েছে অব্যবহৃত 3,000, যেটা আমাদের মজুদ রয়েছে সেই মজুদটা হচ্ছে আমাদের সম্পদ, আর যেটা খরচ হয়েছে সেটা আমরা ব্যয়ের মধ্যে দেখাবো। তাহলে সাপ্লাইজ ও বীমা আমরা দুটো পেলাম। তারপরে দেওয়া আছে খরচ, প্রাপ্য হিসাব, কোনো সমন্বয় নেই, আমরা সরাসরি যা দেওয়া আছে 35,000 টাকা পুরোটাই লিখবো। এই দুটোর সাথে সমন্বয় ছিল, আমি সমন্বয় করে তারপর বাকি কত থাকে সেটা লিখেছি। এরপরে 3 নাম্বার যে আইটেমটা দেওয়া আছে সেখানে কোনো সমন্বয় নেই, আমরা সরাসরি লিখে দিব, সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেওয়া আছে 35,000, আমরা লিখলাম। তারপরে দেওয়া আছে নগদ তহবিল, তাও কোনো সমন্বয় নেই, নগদ তহবিল দেওয়া আছে 10,000, আমরা 10,000 লিখব। এরপর দেখব সমন্বয়ে কোনো চলতি সম্পদ আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর সমন্বয়ে দেওয়া আছে সেবা প্রদান করা আছে কিন্তু বিল পাওয়া যায়নি। যেহেতু বিল পাওয়া যায়নি তার মানে এটা আমাদের আয়, কিন্তু আমরা এখনো পাইনি, এটা আমাদের জন্য সম্পদ। আয় যদি বকেয়া থাকে সেটা আমাদের জন্য সম্পদ, আমরা এই সম্পদটা আমরা এখানে নিয়ে আসবো।
সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, এটাকে আমরা বলি অনাদায়ী সেবা আইন। তাহলে আমাদের মোট হলো 5, 35, 40, 50, 60,000। 60,000 টাকা হচ্ছে আমাদের, ক্লোজ করে দিব যেহেতু আমাদের আলাদা আলাদা করে বের করতে বলা হয়েছে। আমরা মোট চলতি সম্পদ পেলাম 60,000 টাকা। এরপর আমরা বের করব মোট চলতি দায়ের পরিমাণ। চলতি দায় আমরা দেখব গ্রামীণে কি কি আছে, সমন্বয়ে কিছু আছে কিনা। গ্রামীণে দেয়া আছে অনুপার্জিত সেবায় 15,000, তারপর দেওয়া আছে পদেয় হিসাব 10,000, আর পদেয় নোটে সুদ সরাসরি বলে দেওয়া ছিল না, কিন্তু আমরা পার্সেন্টেজ দেখে আমরা বুঝে নিয়েছি যে এখানে একটা সুদ বকেয়া আছে। তো আমরা জানি যে খরচ বকেয়া থাকলে সেটা আমাদের জন্য দায় এবং এটা একটা চলতি দায়। তো অনুপার্জিত সেবায় অনুপার্জিত সেবায় আছে, একটু খেয়াল করো, অনুপার্জিত সেবায় প্রশ্নে দেওয়া আছে 15,000, কিন্তু আমি 15,000 টাকা লিখবো না। এই 15,000 টাকা থেকে আমার এটা দায় ছিল, কারণ অনুপার্জিত সেবা দেওয়ার আগে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি, এটা আমার জন্য অনুপার্জিত সেবা, এটা আমার জন্য দায় এবং এটা একটা চলতি দায়। 15,000 টাকা ছিল, তার মধ্য থেকে আমাদের নিচে বলে দেওয়া আছে অর্জিত হয়েছে 10,000। ওটা বাদ দিলে, অনুপার্জিত থেকে অর্জিত অংশটা বাদ দিলে অনুপার্জিত থাকবে আর 5,000। এরপর আমরা দেখতে পাচ্ছি পদেয় হিসাব, কোনো সমন্বয় নেই, সরাসরি লিখব 10,000। তার সাথে আমাদের আরেকটা সমন্বয় যেটা উপরে ছিল, পদেয় নোটের উপর সুদ। পদেয় নোটে সুদ 10%, যেটা আমরা আগে বের করেছি। পদেয় নোটের সুদ 12,000 টাকা 10%, 1200 টাকা, টোটাল আমাদের হয় 16,200 টাকা। তো এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে বাসায় বসে সেটা বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং আশা করি যে ধরনের প্রশ্ন একটা পরীক্ষা আসতে পারে, যেহেতু দুইটা অঙ্ক আসবে এই অধ্যায় থেকে, সেবামূলক প্রতিষ্ঠানে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এই অঙ্ক, এবং পাশাপাশি এই ধরনের আরও অঙ্ক বইতে যেগুলো আছে বা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসছে সেগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাস নিয়ে। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফিজ।